যশোর ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। জনগণের ভাগ্য নিয়ে খেললে ৫ অগাস্টের মতো জবাব দেওয়ার হুঁশিয়ারি। ২৭ লাখ কোটি টাকা পাচারের চ্যালেঞ্জের মুখে অর্থনীতি, বললেন চিফ হুইপ। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস অর্থমন্ত্রী। শিগগিরই জুয়া মাদকের বিরুদ্ধে দেশ জুড়ে সমন্বিত অভিযান, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। কাস্টমস কর্মকর্তা হত্যাসহ প্রতারক চক্রের ১০ সদস্য গ্রেপ্তার। এবং ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, টিকা নিয়ে গাফিলতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন। ২ সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। যশোর ঈদগাহ ময়দানে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে শার্শা উপজেলায় উলশি খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ অগাস্টের মতোই জবাব দেবে মানুষ। রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়ার ঘোষণাও দেন তিনি। এছাড়া যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পিপিপি মডেলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা চালু করা হবে। আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শার্শা উপজেলায় উলশি খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সেখানে একটি চারা গাছের রোপণ করেন তিনি। একই স্থানে আয়োজিত পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে বলেন, যশোরে ৪ কিলোমিটার খাল পুনর্খনন করা হবে। ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়ে সরকার প্রধান বলেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেয়া হবে। শিক্ষার ব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত থেকে শুরু করে উচ্চতর পর্যন্ত আমরা ফ্রি করব, একই সাথে উপবৃত্তি দিব। আমরা যেরকম ঠিক একইভাবে আমরা বলেছিলাম এই মাদেরকে শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব। ইনশাআল্লাহ আগামী ৫ বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই উলশি বা যেটাকে এই এলাকার মানুষ খাল হিসাবে চিনে এইরকম প্রায় ২০,০০০ কিলোমিটার খাল আমরা খনন করতে চাই। দেশবাসীকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণের অঙ্গীকার করে জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতোই মানুষ জবাব দেবে বলে মন্তব্য করেন তারেক রহমান। জুলাই সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে এই সরকার বাস্তবায়ন করবে। এরপর যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতালের নির্মাণ কাজ উদ্বোধন করে সেখানে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। হাসপাতালটি যখন হয়ে যাবে ৫০০ বেডের, এই হাসপাতালে চাপ কম পড়বে। যারা এই যে আমাদের সামনে অনেক নতুন স্টুডেন্ট আছে যারা ইনশাল্লাহ ডাক্তার হবে একদিন, এবং এই হাসপাতালে ইনশাল্লাহ তারা কাজ করবে। পিপিপি মডেলের বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা চালু করা হবে বলে জানান তিনি। ধীরে ধীরে বিভিন্ন জনকে সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রোগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই বলে জানালেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, ১৫ বছরের স্বৈরাচারী শাসন থেকে বেরিয়ে আসতে চায় বর্তমান সরকার। দুপুরে জাতীয় সংসদের এলডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মানুষের অধিকার রক্ষায় গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে হবে বলেও জানান তিনি। ২ মাস ১২ দিনে সরকার সব সেক্টরে নজর দিয়েছে বলে জানান চিফ হুইপ। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সংসদের এলইডি হলে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় জাতীয় সংসদের সংবাদ সংগ্রহ করতে এসে নানা সমস্যার কথা তুলে ধরেন সাংবাদিকরা। সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, কোনো সাংবাদিক যাতে কর্মহীন হয়ে অর্থ কষ্টে জীবনযাপন না করে তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আমি মনে করি আমার সাংবাদিকরা, সরকারি কর্মকর্তারা যেভাবে বেতন পায়, আমি আমার সাংবাদিক ভাইদেরকে সেইভাবে সরকারি বেতনের ব্যবস্থা করতে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সাংবাদিকদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। গণতন্ত্র বাঁচিয়ে রাখতে গণমাধ্যমের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সবকিছু মিলিয়ে আমরা ধরেন যে কটা আমাদের আমরা কনস্টিটিউশনে ঢুকাবো না, আমাদের নেতা তারিখ সে বোঝেন প্রত্যেকটা লাইন সেমিকলন দাড়ি কমা সব আমরা মানি, যা দক্ষিণ প্লাজে স্বাক্ষরিত হয়েছে।
এ সময় তিনি আরও বলেন ২৭ কোটি টাকা দেশ থেকে পাচারে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারেক সাহেব সেই লোক একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা করেছে, একেবারে অর্থনীতি নেই। ২৭ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এদেশে থাকে 7টা বাজেটের টাকা, কোন জায়গা নাই যে সেক্টরে এই মাত্র 2 মাস 10 দিন, এখন 11 দিন বয়স, আজকে 12 দিন বয়সে, তো এই 2 মাস 12 দিনের মধ্যে কোন সেক্টর নেই যেখানে তিনি দৃষ্টি দেন এবং অ্যাড্রেস করছেন। সংসদের জবাবদিহিতা নিশ্চিত করতে ভুল ত্রুটি তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান চিফ হুইপ। কেউ যদি ভুল করে পার্লামেন্টে যদি নষ্ট হতে থাকে, আপনার পার্লামেন্টকে বাঁচিয়ে রাখার জন্য যা করা দরকার সে কাজটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আজকে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের বরাদ্দ আসন্ন বাজেটে রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, বিএনপির ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে তার নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সরকার সচেষ্ট রয়েছে। আর অপতথ্য রোধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশ নিতে চায় বলে জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সোমবার দুপুরে সচিবালয়ে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 10 মার্চ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের লক্ষ্য দেশে 4 কোটি পরিবারকে এই কার্ডের আওতায় এনে সীমিত আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দেয়া। সোমবার দুপুরে সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের বিএনপির ইট ইজ এ ফ্ল্যাগশিপ প্রজেক্ট, সুতরাং এই প্রজেক্টটা খুব স্মুথলি যাতে চলতে পারে আগামী দিনে, এটার যে উদ্দেশ্য, চিন্তা ভাবনা, দর্শন, এটা যাতে পরিপূর্ণভাবে পালিত হয়। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যত অর্থের প্রয়োজন হবে বাজেটে সেই অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, এর মাধ্যমে গ্রামীণ নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে সরকার আশা করছে। মহিলাদের ক্ষমতায়নের একটা প্রকল্প এবং মহিলাদের সাথে সাথে গ্রামে গঞ্জে যারা বঞ্চিত মানুষগুলো, তাদের কাছে সুবিধাটা তাদের ডোর স্টেপে পৌঁছে দেওয়ার একটা প্রকল্প, সাথে সাথে দেশের অর্থনীতির উন্নয়নের একটা প্রকল্প। সুতরাং এই প্রকল্প সঠিকভাবে যাতে বাস্তবায়িত হয়। প্রকল্প বাস্তবায়নে কিছুটা ছোটখাটো ভুল হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আরো বলেন, তবে ভবিষ্যতে এ ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই। এররগুলো আমরা অ্যাডজাস্ট করে আগামী দিনের এটা তো অব্যাহত চলতে থাকবে, সুতরাং আগামী দিনে এই কারেকশনগুলো করে আমরা যাতে এগিয়ে যেতে পারি। এদিকে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্র্যান্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, অপতথ্য রোধে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহায়তা নিতে চায় বাংলাদেশ। ভুল ও অপতথ্য সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। তথ্য মন্ত্রণালয়ের দিক থেকেও এটা আমাদের জন্য একটা এখন যুদ্ধে পরিণত হয়েছে। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে যেভাবে মানুষের জন্য সুযোগ রয়ে গেছে, সেই সুযোগে অপতথ্য প্রচারকারীরা একটা বড় ধরনের সমস্যা তৈরি করছে সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, নাগরিক জীবনে। একসময় চ্যালেঞ্জ ছিল গণমাধ্যমের ফ্রিডম, এখন শুধু ফ্রিডম নয়, ব্যালেন্সড ফ্রিডমটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। গণমাধ্যমকে শক্তিশালী করতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ এবং নৈতিক সহায়তা দিতে চায় বলেও জানান তথ্যমন্ত্রী। টেকনোলজিক্যাল সাপোর্ট থেকে শুরু করে এইসব জায়গাগুলিতে ওদের অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। শেরেবাংলা একে ফজলুল হকের স্মৃতি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বর্তমান সরকার বরেণ্য এই নেতার মর্যাদা যথাযথভাবে নিশ্চিত করবে বলেও জানান তিনি। সকালে শেরেবাংলার 64তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির এই নেতা। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। হকের তার স্মৃতিগুলি সব বিনষ্ট করে ফেলা হয়েছে। আমরা আশা করব যে আমাদের দলের যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি দেখা হবে এবং শেরেবাংলা ফজলুল হকের যে মর্যাদা, যে দাম, যে গুরুত্ব বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ইতিহাসে যেন সেটা লিপিবদ্ধ হয়, এই ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য।
বিনামূল্যে অসহায় মানুষের আইনি সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। কোনো নারী ধর্ষণ কিংবা শ্লীলতাহানির শিকার হলে জরুরি কল সেবার মাধ্যমে মন্ত্রণালয়ে জানানোর আহ্বান জানান তিনি। সকালে রাজধানী করাইল বস্তিতে আইনগত সহায়তা দিবসে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। এই ক্যাম্পের জন্য জার্মান সরকারের সহায়তা রয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে সেটি হলো ফ্রি লিগ্যাল এইড সার্ভিস। আপনি যদি কোনো অবিচারের শিকার হন অথচ আপনি দেখছেন যে আপনার লয়ার নিয়োগ করার সামর্থ্য নাই, লয়ারকে পয়সা দিতে পারবেন না, 16616699 এই নাম্বারটা একটা ফোন দেবেন। আপনার জন্য বিনা পয়সায় আইনজীবী নিয়োগ করা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব তাদের। নির্বাচন কমিশনে ন্যায় বিচার না পেলে আদালতে শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী মনিরা শারমিন। সোমবার সকালে সংরক্ষিত নারী আসনের আপিল শুনানির প্রথম দিনে একথাও জানান মনিরা। অভিযোগ করেন 11 দলীয় ঐক্যের প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার হয়েছেন তিনি। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী জিবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ বাতিল করেছে এসএ। নির্বাচন কমিশনও কিন্তু আসলে নিরপেক্ষ হওয়ার কথা, সকলের জন্য একই রকম বিধান তাদের আরোপ করার কথা, কিন্তু আমরা দেখছি যে সেইখানেও কিন্তু এক ধরনের অ্যানোমালি দেখছি। যে আদেশটাই আসবে সেটা যদি আমার পক্ষে আসে, মানে সেটা যদি পজিটিভ হয় তাহলে তো ভালো, আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা হাইকোর্টে এটার জন্য রিচ করব ইনশাল্লাহ। মাননীয় কমিশন আমাদের বক্তব্য শুনেছেন। ওনারা আমাদেরকে বলতে চাইলেন যে এখানে মাসুদ মেধা সে যেহেতু কোনো ক্যান্ডিডেট না, অতএব এখানে আমাদের লোকাস স্ট্যান্ডি নাই, মানে আপিল করার কোনো লোকাস স্ট্যান্ডি নাই। মানহানির মামলায় কুষ্টিয়া 3 আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তার আবেদনের শুনানি নিয়ে আজ বিচারপতি জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে মামলা করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির। জনাব আমির হামজা এমপি উনি আজকে আদালতে এসেছিলেন আগাম জামিন প্রার্থনা করে। আপনারা জানেন যে সিরাজগঞ্জের একটি আদালত একটি ওয়ারেন্ট জারি করেছিল। বর্তমান সরকারের একজন মাননীয় মন্ত্রী ওনার ব্যাপারে একটা মন্তব্য করেছেন, একটি মামলা করেছেন পেনাল কোডের 3টি সেকশন দিয়ে। তো তার প্রেক্ষিতেই আজকে আগাম জামিন নেওয়ার জন্য আমরা এসেছিলাম। আদালত শুনানি করেছেন, করে আমাদেরকে আগাম জামিন দিয়েছেন। আগামী 30 এপ্রিলের পর থেকে সারা দেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্যকালে এমনটা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, অভিযান চালানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে, জব্দ করা হচ্ছে সীসা ও নানা মাদকদ্রব্য। বিগত আওয়ামী লীগ আমলে রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ অভিজাত এলাকায় লোকচক্ষুর আড়ালে এসব অবৈধ সীসাবার পরিচালনা শুরু হয়। সিটি কর্পোরেশন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রমের মাধ্যমে অবৈধ সীসা লাউঞ্জ চিহ্নিতকরণ ও বন্ধে অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সাথে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। ছিনতাইকারীদের আক্রমণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে রাজধানী কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এছাড়া ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায় চক্রের 5 সদস্যকে গ্রেফতারের কথাও জানিয়েছে র্যাব। ইমদাদুল হক খানের রিপোর্ট। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে
কুমিল্লা ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। 25 এপ্রিল সকাল 8:45 দিকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। র্যাব 11-র একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ঘটনার রাতে কুমিল্লায় বাস থেকে জাগরজুলি এলাকায় নামেন বুলেট। এ সময় উৎপেতে থাকা ছিনতাইকারীরা তাকে টার্গেট করে। পরে সিএনজি চালিত অটোরিকশায় তুলে তাকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। ভিকটিমকে ওইখানে গাড়ি থেকে নামতে দেখে তখন তারা এই প্ল্যানটি করে যে ভিকটিমকে তারা তাদের সিএনজিতে যাত্রী হিসেবে নিবে এবং পথিমধ্যে তারা এরকম একটি অপরাধ সংগঠিত করবে। এদিকে ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায় চক্রে 5 সদস্যকে গ্রেপ্তারের কথা জানান পরিচালক। তাদের কাছ থেকে 1.5 শতাধিক পর্ণ ভিডিও উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ও মূল হোতা 2 জন সহ মোট 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের ব্যবহৃত মোবাইল থেকে 1.5 লক্ষ নগ্ন অথবা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় 350টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়। তিনি বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল এই চক্র। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছে। নিজের ব্যক্তিগত ছবি বা ভিডিও কারোর সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন তিনি। কেউ যাতে এইভাবে অপরাধ জগতের সাথে সম্পৃক্ত হয়ে না যায়। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় দেশে 1448 জনের শরীরে এই রোগটি শনাক্ত হয়। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এদিকে হামের টিকা নিয়ে অবহেলা ও গাফিলতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। হাম নিয়ে উদ্বেগ কাটছেই না। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেটে 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 264 জন শিশু। এ সময়ে 33,386 জনের শরীরে এই রোগের উপসর্গ মিলেছে। এদিকে হামের টিকা নিয়ে অবহেলা ও গাফিলতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি হামের টিকাদান অব্যাহত রাখার নির্দেশও দেয়া হয়। ইনভেস্টিগেশন কমিটির ব্যাপারে কোর্ট আদেশ দিল যে যেহেতু রাষ্ট্রপক্ষ বলছে যে ইনভেস্টিগেশন কমিটি গঠন করা হয়েছে, তাহলে 2-3 উইকসের মধ্যে তারা যাতে এটার কমপ্লায়েন্স দেয়। এবং আরেকটা আমাদের অর্ডার দিয়েছে যে ভ্যাকসিন প্রক্রিয়াটা যাতে চলমান থাকে এবং পরিপূর্ণভাবে সমস্ত শিশু যাতে ভ্যাকসিনেশনটা পায়। এছাড়া গেল 2 বছর হামের টিকা কার্যক্রমে অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুলও দিয়েছেন উচ্চ আদালত। বিগত আমলের যে ভ্যাকসিনেশনের নেগলিজেন্স ছিল ওইটার জন্য এখন ইম্প্যাক্টটা হচ্ছে। তো আমার ইস্যুটা ছিল বিগত 15 মাস থেকে 18 মাস যে ভ্যাকসিনেশন কমপ্লিটলি আসে নাই, এইটা নিয়ে আমার ইস্যুটা ছিল। হামের প্রকোপ মোকাবেলা এবং শিশুদের স্কুল বন্ধ চেয়ে করা রিটের প্রেক্ষিতে এই আদেশ দেন হাইকোর্ট। রাজীব আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে জিয়া শিশু কিশোর মেলার নবনির্বাচিত কমিটিকে আহ্বান জানিয়েছেন সাবেক জাসাদ সভাপতি এম.এ. মালিক। সকালে জিয়া উদ্যানে জিয়া শিশু কিশোর মেলার নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে মাজার জিয়ারত শেষে তিনি কথা বলেন। শিশুদের বিনোদন এবং উৎকর্ষতা সাধনে জিয়া শিশু পার্ক এবং নতুন কুড়ি প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান এম.এ. মালিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমার এই সংগঠনটা প্রতিষ্ঠা লাভ করেছে এবং এটা দীর্ঘদিন যাবৎ এই প্রক্রিয়ায় কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন শিশুদেরকে ভালোবাসতেন, তাদের কর্মকাণ্ড, তাদের খেলাধুলা, আপনার মনে আছে যে
শিশুদের ভালোবাসতে গিয়ে কিন্তু এই শরৎ উদ্যানে তিনি একটা শিশু পার্ক করেছিলেন এবং শিশুদের জন্য আপনি দেখেছেন বাংলাদেশ টেলিভিশনে নতুন করে একটা অনুষ্ঠান করেছিলেন। এই যে শিশুদের প্রতি যে যার এতটা মমত্ববোধ মায়া, এটা আমরা সেখানে প্রতিফলন দেখতে পাচ্ছি। আর এই সংগঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুনের এক যুগ পূর্ণ হলো আজ। দীর্ঘদিনেও বিচারের রায় কার্যকর না হওয়ায় ক্ষোভ, হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটছে স্বজনদের। লোমহর্ষক এ ঘটনায় ৪ বছরের মাথায় উচ্চ আদালতের রায় কিছুটা আশার আলো দেখা গেলেও পরবর্তী সময়ে আর এগোয়নি বিচার কাজ। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, তার ড্রাইভার ইব্রাহিম, মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন এবং মনিরুজ্জামান স্বপনের ড্রাইভার জাহাঙ্গীর আলমকে। 30 এপ্রিল বন্দরের শীতলক্ষা নদী থেকে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। বিভৎস ও চাঞ্চল্যকর এ ৭ খুনের সাথে র্যাবের ৩ কর্মকর্তা সহ একাধিক সদস্যের জড়িত থাকার ঘটনায় সারা দেশে শুরু হয় তোলপাড়। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং চন্দন সরকারের মেয়ের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে 2টি মামলা দায়ের করেন। 2017 সালের 16 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব 11 এর তৎকালীন অধিনায়ক তারেক সাইদ, অপর 2 কর্মকর্তা মেজর আরিফ, লেফটেন্যান্ট কমান্ডার রানা সহ 26 জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। 2018 সালের আগস্টে হাইকোর্ট 15 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেন। এ রায়ের পর আসামিরা আপিল করলেও তা এখনও নিষ্পত্তি হয়নি। এক যুগ পেরিয়ে গেলেও বিচার নিয়ে হতাশায় দিন পার করছেন নিহতের পরিবার ও স্বজনরা। আমরা আশা করি যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে, আপিল বিভাগও এবার শেষ করবে খুব দ্রুতভাবে। কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এইভাবে করতে করতে আজ 12 বছর শেষ। এই হত্যাকাণ্ডের বিচারটা দ্রুত রায়টা কার্যকর করতে পারে, যেই রায়টা হাইকোর্ট থেকে আমরা পেয়েছিলাম, সেই রায়টাই যেন কার্যকর হয় সেই পদক্ষেপ নেন। আজকে 12 বছর আমরা প্রচন্ড হতাশায় ভুগতেছি যে হাইকোর্ট একটা রায় হয়েছে বা নিম্ন আদালতে রায় হয়েছে, মোটামুটি আমরা ভাবছি যে বিচারটা হয়তো বা দ্রুত পাইয়া যাব, কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এখনো পর্যন্ত এই রায় যে ঝুলে আছে কি কারণে আমরা নিজেও জানি না। বাদীপক্ষের আইনজীবীর আশা, বর্তমান সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে অঙ্গীকার করেছেন তাতে করে মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সে অঙ্গীকার করেছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে প্রতিটা ক্ষেত্রে। আশা করি খুব দ্রুততার সাথে এখন আমরা এটা নিষ্পত্তি করতে পারবো এবং ইনশাল্লাহ নিষ্পত্তি করব এবং সেই নিষ্পত্তি দ্রুতই হবে। দ্রুত বিচার নিষ্পত্তি ও দোষীদের সাজা কার্যকর হবে এমনটাই দাবি ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়দের। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রে অতিরিক্ত দাবির কারণেই তেহরান ওয়াশিংটন আলোচনা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পাকিস্তানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের রেড লাইনের তালিকা পৌঁছে দিয়েছেন তিনি। ইরান ভেনেজুয়েলা নয় বলেও হুঁশিয়ারি দেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে তেহরান ওয়াশিংটন আলোচনা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর এই মন্তব্য করেন তিনি। এখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। আরাগচি তার ইসলামাবাদ সফরে পাকিস্তানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের রেড লাইনের তালিকা পৌঁছে দিয়েছেন। এই তালিকায় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী রয়েছে। হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে ঐক্যমতের কথা জানিয়েছেন তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা অব্যাহত থাকা উচিত বলেও সম্মত হয়েছে দুই দেশ। ওয়াশিংটনের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সম্পদ বিশেষ করে তেল নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। ইরান ভেনেজুয়েলা নয় বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। 2026 বিশ্বকাপের প্রাইজ মানি এবং
অংশগ্রহণ ফি বাড়াতে নীতিগতভাবে সম্মত হয়েছে ফিফা। এই সপ্তাহে ফিফা কাউন্সিলের বৈঠকে বর্ধিত তহবিলের বিস্তারিত বিবরণ অনুমোদিত হবে। বেশ কয়েকটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করে জানায়, বিশ্বকাপে বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ কার্যক্রম ও করের উচ্চ ব্যয়ের কারণে তারা আর্থিকভাবে লোকসান হবে। এমনকি যদি তাদের দল টুর্নামেন্টে সফল হয় এবং শেষ পর্যন্ত যায়, তাদের উত্থাপিত উদ্বেগের প্রেক্ষিতে ফিফা প্রাইজ মানি বাড়াতে রাজি হয়েছে। অংশগ্রহণকারী 48 দলের প্রত্যেকে ন্যূনতম $1,50,00,000 পাবে এবং চ্যাম্পিয়ন দল পাবে $5 কোটি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 12 লাখ কৃষক পাবেন ঋণ মওকুফের সুবিধা, বললেন প্রধানমন্ত্রী। জনগণের ভাগ্য নিয়ে খেললে 5 আগস্টের মতো জবাব দেওয়ার হুঁশিয়ারি। 27 লাখ কোটি টাকা পাচারের চ্যালেঞ্জের মুখে অর্থনীতি, বললেন চিফ হুইপ। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আশ্বাস অর্থমন্ত্রী। শিগগিরই জুয়া মাদকের বিরুদ্ধে দেশ জুড়ে সমন্বিত অভিযান, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। কাস্টমস কর্মকর্তা হত্যা সহ প্রতারক চক্রের 10 সদস্য গ্রেফতার। এবং 24 ঘণ্টায় হামে আরও 5 শিশুর মৃত্যু, টিকা নিয়ে গাফিলতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন 2 সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।